বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন নানা প্রান্ত থেকে যারা চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। নানা রাজনৈতিক, অর্থনৈতিক, বৈশ্বিক দুর্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ, তার মধ্যে যুক্ত হয়েছে হাম। আজকে যখন আমি এই অনুষ্ঠান করছি, সেই সময় পর্যন্ত, অর্থাৎ আজকের দিনেই, বাট টেলিভিশনের পর্দায় যারা দেখছেন, যখন আপনি দেখছেন তখন পর্যন্ত হিসেবে একদিনে 5 জন শিশুর প্রাণহানি ঘটেছে হামে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে যে 15ই মার্চ থেকে এখন পর্যন্ত 25,935টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। 17,085 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, 3,805 জনের হাম শনাক্ত হয়েছে, আর মারা গেছে 223 জন। এটা ঠিক 223 না 228 ক্ষণের হিসেবে সেটা আমি বলতে পারছি না। দেশ জুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়বার এই যে বাস্তবতা, এই বাস্তবতা, এর প্রেক্ষাপট, করণীয়, এসব বিষয় নিয়ে আলোচনার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য মেডিসিন স্পেশালিস্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ডক্টর এবিএম আব্দুল্লাহ, 21 পদকপ্রাপ্ত চিকিৎসক, এবং আমার ডানে রয়েছেন দেশের আরেকজন খ্যাতিমান বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। আমি প্রফেসর এবিএম আব্দুল্লাহ, আপনার ধারণা কি, যে তথ্যপাত আমি বললাম, সরকার কি একে একটা পূর্ণমাত্রার জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখছে বলে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আরেকটা কারণে ধন্যবাদ জানাচ্ছি, এই সময় উপযোগী এই আলোচনাটা করার জন্য। বিশেষ করে মিজেলস সারা দেশে তো একটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়ে গেছে, মানুষের মধ্যে আতঙ্ক, বিশেষ করে বাপ মা, ছোটো বাচ্চা যাদের চলে গেছে, তো যার জন্য তো যার চলে যায় সেই তো বুঝে। আসলে এই যে একটা হিসাবে বললেন 223 জনের তো হিসাব, কিন্তু এর বাইরেও যে আরও অনেক কিছু হয়, অনেকে হয়তো আমরা খবর জানি না, আরও নথিভুক্ত নয়, তাই না, নথিভুক্ত 223 জন আরও হয়তো মারা গেছে। বিশেষ করে একজন ছোট বাচ্চা মারা গেলে বাপ মার যে কী কষ্ট যার হয় এটা সে বুঝে আর কি। সুতরাং আমি অত্যন্ত দুঃখিত, বিশেষ করে যারা যে বাচ্চাগুলো মারা গেছে, ছোট বাচ্চা, তারপরেও তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের বাপ মার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের এই শোক, মানে শোক সন্তপ্ত পরিবারটা যেন তারা এই শোকটা সইতে পারেন, এটাই তো আল্লাহর কাছে কামনা করে, এর সাথে কোনো উপায় নাই। তো যেটা বলছেন, এটা যে এই যে মিজেলসটা আসলে এরকম, এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটে নাই। এই বছর যে হারে বাচ্চা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, হাসপাতাল তো সয়লাভ, সবচেয়ে কোনো হাসপাতালে এমনও শুনি যে হসপিটালে যায়, বেড নাই, সিট নাই, ফ্লোরে শোয়াইয়ে কোনো উপায়, বারান্দায় শোয়াই কোনো চিকিৎসা দিতে পারছে না। আবার অনেক বাচ্চার আইসিইউ দিতে হয়, আইসিইউ তো ক্রাইসিস, নাম লেখাইতে আগে। এমনও একটা ঘটনা আপনি হয়তো জানেন, গতকাল বা আইসিইউর জন্য নাম লেখাইছে, বাচ্চা কিন্তু চলে গেছে, মারা গেছে। তারপর টেলিফোন করছে বাচ্চার জন্য আইসিইউ, ইতিমধ্যে বাচ্চা কিন্তু চলে গেছে আর কি। এরকম ঘটনা কিন্তু ঘটছে আর কি। সুতরাং অত্যন্ত হৃদয় বিদারক, এগুলো তো আমাদের স্বীকার করতেই হবে আর কি। এখন যা হওয়ার তো হয়ে যাচ্ছে, আমাদের আগামীতে এটা যেভাবে বাড়ছে আমরা জানি না আগামীতে কী হবে। তারপরেও আমার তো ধারণা যে আগামী হয়তো আরও প্রায় মাসখানেক বোধহয় এইভাবে চলবে আমাদের। কারণ যদিও এটা প্রতিরোধের জন্য ভ্যাকসিন শুরু করছে, কিন্তু এখন যে ভ্যাকসিন, এটা তো কার্যকারিতাই তো আরও প্রায় 2-3 সপ্তাহ লেগে যাবে। এই ভ্যাকসিন তো আক্রান্ত ঠেকাতে পারবে না। তো মিজেলসটা রোগটা যদিও সিরিয়াস না, এটা ভাইরাস তো ডেঞ্জারাস না, খুব সহজেই প্রিভেন্টেবল, প্রতিরোধ করা সম্ভব যদি টাইমলি এটা টিকাটা দেওয়া হতো আর কি আগে। তো টিকাটা টাইমলি হয় না, যে কোনো কারণে গত 1-2 বছর টিকার কার্যক্রম কিন্তু স্থবির বলেন, বন্ধ বলেন, যেটাই হোক বন্ধ ছিল, যার জন্য কিন্তু আক্রান্তের হার, আরও অনেক কারণ হয়তো আছে, কিন্তু অন্যতম কারণ কিন্তু টিকা। কারণ এই রোগটা সহজেই কিন্তু প্রতিরোধ করা যায় টিকাদানের মাধ্যমে, যেটা আমাদের মধ্যে বিভিন্ন কারণে একটা ব্যাঘাত ঘটছে, তাতে কোনো সন্দেহ নেই আর কি। সো এখন যে পরিস্থিতি, যে জনস্বাস্থ্যের যে সংকট হামকে কেন্দ্র করে, আপনি মনে করেন কিনা এখানে এই সরকারের কোনো দায় আছে? এটা তো এই সরকার, আপনার কথা খুব স্পষ্ট যে গত 1-2 বছরে সরকারের তো দায় নাই। এরা তো, এই সরকার তো কত 2 মাস হতে গেল না, তাদের তো দায় নাই, মানে অন্যজনের দায়টা তাদের ঘাড়ে চাপছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা তো সত্যই। আমি আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, এই যে আমি যে তথ্যপাত দিলাম, হয়তো সরকারি হিসেব যেহেতু সবসময় একটু হেরফের থাকতে পারে, কিন্তু এত বড় একটা প্রাদুর্ভাবের পরেও আমরা এখনও সাধারণ মানুষ, গবেষক বা স্থানীয় প্রশাসনের জন্য
বলেন, উপজেলা ভিত্তিক কেস, সংক্রমণের গতি, মৃত্যুর সংখ্যা কিংবা হটস্পট চিহ্নিত করে দেখার মতো একটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। সো এই যে তথ্য, এই তথ্য যেটি প্রফেসর আবদুল্লাহর মতো বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন যে সরকারের কোনো দায় নেই, কিন্তু তথ্যপাত্রটা তো স্বচ্ছতার সঙ্গে কার্যকরভাবে উপস্থাপন করা উচিত, এবং এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ, সম্পদ বন্টন এবং দ্রুত হস্তক্ষেপ কতটা সম্ভব বলে মনে করেন তথ্যপাত্র ছাড়া? ধন্যবাদ আপনাকে। আসলে হাম তো আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, হাম হয়েছে ছোটোবেলা, আমিও ভুগেছি হামে, হাম এরকম অনেকেই ভুগেছে। কিন্তু এইবারের দেখুন, লক্ষ্য করুন যে ঈদের পরে কিন্তু এই হামের প্রকোপটা বেশি আকার ধারণ করেছে। কারণ এটা এত ছোঁয়াচে, অত্যন্ত ছোঁয়াচে একটা মানে ভাইরাস জনিত রোগ, রুবিওলা ভাইরাস এটাকে নাম। তো মানে এত লোক একসঙ্গে জড়াজড়ি থেকেছে যে, আর এত ছোঁয়াচে যে একজনের যদি হয় তার হাঁচি, কাশি, সর্দি এবং হাসির মাধ্যমেও সেই ভাইরাসগুলি ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে এটা তো একটা, ওই যেটা আবদুল্লাহ ভাই বলে, এমনি তো বেশিরভাগই খেতে ভালো হয়ে যায়। কিন্তু এই যে আমরা দেখছি যে, যদি এই সরকার তো মাত্র 2 মাস হয়েছে, 3 মাসের কাছাকাছির দিকে যাচ্ছে, কিন্তু আগের সরকারের সময় যে একটা গ্যাপ ছিল, ভ্যাকসিনেশন গ্যাপ যেটাকে বলা হয়, যে এই যে টিকা কিনাই হয়নি, এবং 24-এর যে একটা পলিটিক্যাল যে আনরেস্ট ছিল, তখন থেকে টিকা দেওয়া এই কর্মসূচিটা মোটামুটি বন্ধই ছিল। তো এই একটা হলো যে আগের সরকার যে মানে স্বাস্থ্য উপদেষ্টা ছিল, উনি এইটার দিকে খেয়ালই করেন নাই, একজন অনভিজ্ঞ ব্যক্তি ছিলেন। এবং ঈদের পরে এত মানুষের কংগ্রিগেশন হয়েছে, ছড়িয়েছে ব্যাপকভাবে। এবং আমি আপনাদের নওগাঁর পোরশা বলে একটি জায়গা আছে, ওখানে তো ঘরে ঘরে হাম হচ্ছে, এবং হামটা এতই একটা মানে ছোঁয়াচে রোগ। আগে কিন্তু এরকম কমপ্লিকেশন আমরা দেখিনি, এখন দেখছি যে হাম হচ্ছে, হাম হয়ে নিউমোনিয়া হয়ে যাচ্ছে, ব্রেন সোয়েলিং হচ্ছে, ব্রেন সোয়েলিং দ্যাট ইজ এনকেফালাইটিস হচ্ছে, অন্ধত্ব হয়ে যাচ্ছে, বরণ করছে, চোখ মানে বিভিন্ন উপসর্গ তো আছেই, তীব্র জ্বর থেকে শুরু করে চোখ লাল হয়ে যাচ্ছে, নাক দিয়ে পানি হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে। তারপর অনেক শিশু এই যে মানে র্যাশ যেগুলি হচ্ছে, র্যাশের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে খুব একটা ভয়াবহ সিচুয়েশন ধারণ করেছে। এই যে একটা ভ্যাকসিনেশন গ্যাপ আগের সরকার রেখে গেছে, এবং পলিটিক্যাল একটা আনরেস্ট, 24-এর যে পলিটিক্যাল আনরেস্ট, তখন একটা এই টিকা প্রদানের যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই গ্যাপটার জন্যই কিন্তু আগে দেখুন মানে ইপিআই প্রোগ্রামটা ইনভেরিয়েবলি প্রত্যেকটা শিশুই এই টিকাটা পেয়েছে। এই টিকা যেটা আবদুল্লাহ ভাই বলে, টিকাটা এমন একটা কার্যকর যে প্রথম ডোজে এটা 95% প্রোটেকশন দিচ্ছে, দ্বিতীয় ডোজ দেওয়ার পর 98%, 100% মানে কিছু হয় না, তো 98% পর্যন্ত প্রোটেকশন দিচ্ছে, এবং এটা কিন্তু একটা লাইফ লং প্রোটেকশন। এই যে গ্যাপটা, এই গ্যাপের জন্য আজকে মানে হামের সিচুয়েশনটা এত ভয়ঙ্কর একটা আকার ধারণ করেছে। আমি মনে করি যে এটা একটা পাবলিক হেলথ প্রবলেম হিসেবে দাঁড়িয়েছে, এবং এটার জন্য অনেক শিশু মারা যাচ্ছে। এবং যেটা এখন যে গণহারে টিকাদান কর্মসূচি 20 তারিখ থেকে শুরু হয়েছে, ব্যাপকভাবে দেওয়া হচ্ছে টিকা, এবং এই টিকাটার যেটা আবদুল্লাহ ভাই বললেন যে এর মানে কার্যকারিতা শুরু হতে তো একটু সময় লাগবে। তো এই সময়টাতে এই ক্যাজুয়ালিটিস যার যদি হয়ে যাবে, জটিলতা হবে, আরও শিশু মারা যাবে, সেটা তো প্রফেসর আবদুল্লাহ, আমরা জানি যে বাংলাদেশের টিকাদানের যে সামগ্রিক হার, এটা অনেক দেশের তুলনায় খুবই ভালো এবং খারাপ না, এবং বহু বছর ধরে বাংলাদেশের জনস্বাস্থ্যের এটা একটা বড় সাফল্য হিসেবে ধরা হয়। কিন্তু আমার প্রশ্ন যে তারপরে এত বড় হামের প্রাদুর্ভাব কেন দেখা দিল? কিছুটা আকার ইঙ্গিত আপনারা বলবার চেষ্টা করছেন, কিন্তু মূল ঘাটতিটা আসলে কোথায় ছিল? এটা কি রুটিন টিকাদান, রোগের নজরদারি, ভ্যাকসিন বা সরঞ্জাম সরবরাহে, নাকি জনসচেতনতার অভাব, নাকি একেবারেই সরকারের, মানে আমি অন্তর্বর্তীকালীন সরকারের বলছি যে তাদের খামখেয়ালিপনা বা ঔদাসীন্য? ধন্যবাদ। আসলে প্রথম কথাটা বলতে হয়তো এটা স্বীকার তো করতেই হবে, সত্যটাকে তো আর চাপা দেওয়া যায় না। যে কথাটা আপনি বললেন খামখেয়ালি তো বলতেই হবে, তারা পারে না এটাই সত্য, করে না এটাই সত্য। তারা যদি সময় মতো এই টিকাটা আনার ব্যবস্থা করতো বা টিকা দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে তো এই সমস্যাটা হয় না, কারণ এটা তো প্রিভেন্টেবল, সহজে প্রতিরোধযোগ্য। কিন্তু হয়ে গেলে ঝামেলা। যেমন মিজলস ভাইরাস রোগটা ডেঞ্জারাস না হলেও জটিলতা হয়। যখন যে বাচ্চা আক্রান্ত হয়, আপনি দেখবেন অনেকগুলো ফ্যাক্টর জড়িত। যেমন টিকা তো একটা ফ্যাক্টর, আরও ফ্যাক্টর, যেমন যে বাচ্চারা মায়ের দুধ
পায় নাই হয়তো ছোটোবেলা থেকে, সেটার কারণ অপুষ্টিতে ভুগে বা বিভিন্ন রোগে ভুগে, অন্য রোগ কোমরবিডিটি আমরা মেডিকেল টার্মে বলি, এগুলো তাদের কিন্তু আক্রান্তের হার বেশি। যে বাচ্চা অপুষ্টিতে ভোগে ওর মিজলস বেশি হয়, ওর মিজলস হলেও কিন্তু অপুষ্টি হয়, দুইটা মিলেই কিন্তু সমস্যাটা বাড়ছে। সব মিলে তো এটা ভুগতেছে, কিন্তু ঘুরে ফিরে একটা কথা তো অস্বীকার করার উপায় নাই, যে কারণে হোক তারা তার টিকাটা সময় মতো আনে নাই, সময় মতো দেয় নাই, এবং এই ব্যাপারে মানুষকে সচেতনও করে নাই। অনেক সময় জনগণ হয়তো কিছু লোকের জনগণদের সচেতন না, তা আমি বলবো না, জনগণ তো নিতে যায় অনেক। তো আমরা এমনও আমি অনেক মিডিয়াতেও দেখছি টিকা নিতে গেছে, টিকা নাই, টিকা বাজারে এমনি তো কিনতে পাওয়া যায় না, এটা তো গভর্নমেন্ট আনবে, সেখানতেই তো দেবে, যেখানতে দেওয়া হয়, বা ইপিআইয়ের মাধ্যমে বলেন, যেটাই বলেন, তো না পেলে মানুষ দিবে কোথা থেকে? তার জন্য এই ভোগান্তিটা কিন্তু বাড়ছে, এবং এটা এত সিরিয়াস হয়ে গেছে। এই যে বাচ্চাগুলা যেটা সহজে মারা, দেখেন যে এই যে হেলথ তো একটা বিশাল হ্যাজার্ড তৈরি হয়ে গেছে সরকারের জন্য, একটা বিশাল ঝুঁকি নিয়ে কাজ করতে আমাদের। এরকম যে অবস্থা তৈরি, এটা কিন্তু একসময় আমরা করোনার সময় দেখছি, আপনার হয়তো নিশ্চয়ই, আমরা এখানে তো করোনা নিয়ে অনেক কথা বলছি, এরকম কিন্তু ঝুঁকি ছিল, প্যানিক সারা দেশব্যাপী, গ্রামে গঞ্জে, একের উপজেলা বলেন, ইউনিয়ন বলেন, সব জায়গায় তো বসা, যে শহরে, যে ঢাকা শহরে নাকি প্রচুর, এবং ঢাকা শহরের আশেপাশে নাকি প্রচুর হচ্ছে, সব জায়গায় তো হচ্ছে এটা। এবং এটা তো কত দিনে যে আমরা এর থেকে মুক্তি পাবো সেটা তো আল্লাহ তাআলাই জানে। তারপরেও আমাদের তো চেষ্টা করতে হবে, যেমন টিকার কার্যক্রম চলছে, এর সঙ্গে আরেকটা জিনিস দরকার, যেমন একটা কথা বলো, অপুষ্টি ভোগাই দিকে খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যবিধি কিন্তু মানতে হবে। যেমন বাচ্চারা অযথা অপ্রয়োজনে বাইরে যাওয়া, ঘোরাফেরাটা, এগুলোর জন্য যারা স্কুলে যাবে সেখানেও সাবধান থাকতে হবে। বাপ মার কিন্তু দেখে ছোটো বাচ্চা তো বুঝবে না, এত না, খেয়াল রাখতে হবে তো বাপ মাকেই, স্বাস্থ্যবিধি মানে তার পুষ্টি দূর করা, এগুলো কিন্তু মেনটেন করে। ইভেন তার যদি অন্য কোনো রোগ থাকে এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে, বা এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। তো সব মিলে অন্তত আগামী একটা মাস নিশ্চয়ই ঝুঁকিপূর্ণ আমাদের রয়ে গেছে এই মিজেস থেকে বাঁচার জন্য। কারণ যে টিকার কার্যক্রম যেটা চলছে, এটা তো সরকার বিভিন্নভাবে দিচ্ছে সব জায়গায়, এটা ভালোভাবেই চলছে আমি বিশ্বাস করি, কিন্তু এটা তো সময় লাগবে। কারণ টিকা দিলে আপনি কালকেই তো আর অ্যান্টিবডি প্রোটেকশন বডিতে তৈরি হবে না, এটা হয়তো 10 দিন 14 দিন লাগবে। এখন একটা দিচ্ছে, যেমন আগে টিকার কার্যক্রমটা ছিল বাচ্চাদের 9 মাসে একটা দিত, 15 মাসে একটা, দুইটা ছিল। এখন যেটা কমায় এনে 6 মাসেও দেওয়া হচ্ছে, কারণ দেখা যায় যে 9 মাসের নিচে, অর্থাৎ 6 মাসের বাচ্চারও হচ্ছে, 3 মাসের বাচ্চারও, এমন সময় যে 1 মাস 2 মাসের বাচ্চারও হচ্ছে আর কি। সেই জন্য টাইমটা কিন্তু তারা কমে আনছে, 6 মাসে দিচ্ছে, 9 মাসেও দিচ্ছে, 15 মাসে, সব ঠিক আছে এটা, কিন্তু এটার ইফেক্টিভনেস যেটা 15-20 দিন বা 2 সপ্তাহ তো লাগে আর কি। একটা টিকা দিলে এখন 100% তো একবারে হয় না, 85-90% বা 95, বা দুটো টিকা দিলে 97-98% হয়। তো একটা তো দিচ্ছে, একটা তো সময় নিয়ে আবার দিতে হবে। সুতরাং এর আগ পর্যন্ত হাম থেকে বাঁচার জন্য আমাদের যা যা দরকার, বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলা। যেমন প্রায় তো 5 বছরের নিচে বাচ্চাদেরই বেশি হচ্ছে, বাইরে গেলে মাস্ক পরতে পারে, তারপরে স্বাস্থ্যবিধি যেটা বললাম আমি, দূরত্ব মেনটেন করা। এই যে বাচ্চা, এখন তো যে গরম, দেখুন যে বাচ্চারা স্কুলে যায়, রাস্তাঘাটে স্কুলের সামনে দেখুন কত রকমের যে দোকান রয়ে গেছে, এই শরবতের নামে কত রকমের যে পানি, এগুলো কিন্তু স্বাস্থ্যকর কিনা, তো ছোটো বাচ্চাদের কিন্তু খেয়াল রাখতে হবে। একটা বাচ্চারা যে বাইরে যাবে, ছোটো বাচ্চা তো খেলাধুলা, দৌড়াদৌড়ি, লাফালাফি তো করবেই। কারণ একজন যদি, আপনি তো জানেন না, কেউ যদি মিজলস আক্রান্ত হয়, শুরু তো হয় এইভাবে, সর্দি, কাশি, জ্বর, নাকে পানি, হাঁচি, আর এটা তো ছড়ায়, ড্রপলেট ইনফেকশন বলে। যে বাচ্চা এটা হচ্ছে কাশি দেয়, বাতাসে ছড়ে দেয়, ওইটি আবার একদম শ্বাসের মাধ্যমে যাচ্ছে, এটা এইভাবেই তো এটা হচ্ছে। সুতরাং বাচ্চাদের এটাও খেয়াল রাখতে হবে। একটা বাচ্চা তো অনেককে ছড়ায়, এমনি যদিও বলে যে 15 জন বা 18 জন 20 জনকে ছড়ায়, কিন্তু ওর সংস্পর্শে যারা আসবে সবাইকেই ছড়াবে আর কি। সেজন্য বাপ মাদের সতর্কতাটা কিন্তু সবচেয়ে জরুরি। বাচ্চায় কোথায় যাচ্ছে, কোথায় দিচ্ছেন, স্কুলে গেলে বিশেষ করে এগুলো খেয়াল রাখতে। ইভেন স্কুলে যে বাচ্চারা যাচ্ছে, স্কুল যারা কর্তৃপক্ষ বা শিক্ষক যারা, তাদেরও কিন্তু খেয়াল রাখতে। কোনো বাচ্চা যদি দেখেন, কারণ এটা শুরু হয় কিন্তু নর্মাল সর্দি কাশি জ্বর, আমি বুঝতে পারবেন না, এই যে র্যাশ বলে, কিন্তু সাধারণত 4 দিনের দিন হয়তো আসলে 4 দিন বা 5 দিন, ওই সময় একদিনে তো পাওয়া যায় না এটা। সুতরাং কোনো বাচ্চা যদি জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাচ্ছে, কনজাংটিভাইটিস বলে, এরকম যদি হয়, অথবা একটা বাচ্চা ভালো কাহিল নেতায় গেছে, আমরা বলি না, ছোটো বাচ্চা প্রাণোচ্ছল, সুন্দর, দৌড়াদৌড়ি, লাফালাফি করে, সে কোনো ইন্টারেস্ট নাই, পড়ে আসে, এরকম যদি কারো মনে হয়। এবং আমি তো একটা কথা আগেও বলছি, কোনো বাচ্চার যদি জ্বর, সর্দি, কাশি, চোখের প্রবলেম, মাথা ব্যথা সব বলে, গায়ে র্যাশ উঠুক বা না উঠুক, অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ, যেটা ছোটো বাচ্চা পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্ট, তাদের কিন্তু পরামর্শ নেবেন, তারা নিলে কিন্তু ধরতে পারবে। ইভেন গায়ে র্যাশ ওঠার আগে আমাদের ডাক্তার কিন্তু সবাই জানে, মুখের মধ্যে একটা এক জাতীয় স্পট পড়ে, কপ্লিক স্পট বলে, গায়ে র্যাশ ওঠার আগে ওটা দেখলেই ডাক্তার কিন্তু ধরতে পারবে যে ওর কিন্তু মিজলস হতে যাচ্ছে। এটা 4 দিনের আগেই হয়ে যায় আর কি। 1 দিন 2 দিনের জ্বরেই মুখে একটা টর্চ লাইটে দেখলেই দেখবে সাদা সাদা স্পট দেখা যায়, তাহলে ধরেই নেবেন এতে তার মিজলস হচ্ছে। তাহলে তাকে আইসোলেট করতে হবে অন্তত র্যাশ ওঠার 4 দিন আগে, এবং র্যাশ থেকে ওঠার আরও 4-5 দিন এই বাচ্চাকে যদি আইসোলেট না করেন, সে যেখানেই যাবে সবাই কিন্তু ছড়াবে। ইভেন আরেকটা কথা হয়তো এখনই বলে রাখা ভালো, আমি ব্যক্তিগতভাবে
বয়স্ক রোগীও কিন্তু কিছু পেয়ে গেছে এবার। যদিও বলি বাচ্চাদের রোগ 5 বছরের নিচে বাচ্চাদেরই বেশি হয়, 6 মাস 5 মাস যাই বলেন, আমি বেশ কয়েকজন বয়স্ক রোগী, বয়স্ক বলতে 30-40 বছর 45 বছরের রোগী, আমার কিন্তু মনে হয়েছে এগুলো রেজাল্টস আর কি, কিন্তু পাচ্ছে এইবারে। এটা একটা এক্সেপশনাল, এর আগে হয়তো পাই নাই বা মিস করছে বা কেউ পাত্তা দেয় না, অথবা মানুষ শুরু হয় সর্দি কাশি জ্বর, কমন কোল্ড যেটাকে আমরা বলি, ওইভাবে ফ্লু এরকমই তো হয়, পরে তো রেস্ট হয়ে যায়, কে আর এসব পাত্তাও তো দেয় না। একটু জ্বর সর্দি কাশি হলে ডাক্তার কাছে কয়জনই পা যায়, তাই না? কিন্তু যেহেতু এখন হচ্ছে, সুতরাং সতর্কে এই বয়স্ক হোক কম বাচ্চা হোক, সবাই কিন্তু সতর্ক থাকতে হবে। গায়ে র্যাশ উঠুক না উঠুক আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার যদি দেখে মনে করে সে নিশ্চয়ই সাজেশন দেবে, কারণ মিজলস হয়ে গেলে, জটিলতা হয়ে গেলে বড় মুশকিল। যেমন নিউমোনিয়া হয়ে গেলেই তো হাসপাতাল যাও, দৌড়াতে, আবার সিরিয়াস রেসপিরেটরি প্রবলেম হলে আবার আইসিইউ লাগে, তো মুশকিল। ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া হওয়া মানে ডিহাইড্রেশন, এগুলো হচ্ছে। ডিহাইড্রেশনে তো আবার কত জটিলতা হয়, বমি হতে পারে। তারপরে সবচেয়ে ডেঞ্জারাস হয় ওই ব্রেনে ইনফেকশন হয়, এটা রেয়ার যদিও, কিন্তু হয়তো হয়ে গেলে তো কঠিন। এনকেফালাইটিস বলে, মস্তিষ্কের প্রদাহ যাই বলেন, ইভেন ভালো হওয়ার পরেও মিজলসের পরের দিকে ওই একটা প্যান এনকেফালাইটিস বলে আর একটু ডেঞ্জারাস, পোস্ট ভাইরাল স্ক্লেরোজিং এনকেফালাইটিস, এটা ভালো হয়ে যাওয়ার কিছুদিন পরে হয়, ডেঞ্জারাস। তো যাই হোক, এগুলো যদি আমি কাউকে ভয় দেওয়ার জন্য বলছি না, আমার বলার উদ্দেশ্য অনেকে ভয় পায় যাবে না জানি, আসলে উদ্দেশ্য হলো কোনো বাচ্চার এগুলো হলে আপনার কিন্তু খেয়াল রাখবেন। ইভেন যদি বাচ্চা একটু কাশিও দেয়, শ্বাসকষ্ট, তাহলে ধরে নেবেন তার প্রবলেম হতে পারে, সাথে ডাক্তারকে দেখেন। ডাক্তার যদি মনে করে তখন সে ট্রিটমেন্ট দেবে। ইভেন যদি মনে করে তার হসপিটাল লোকে তার অক্সিজেন লাগতে পারে, অ্যান্টিবায়োটিক লাগতে পারে, ভর্তি করাইতে পারে, তারপরেও বলবো বাপ মারা খেয়াল রাখবেন। আর অনেকেই কিন্তু নিজেরাই নিজেদের মতো করে অ্যান্টিবায়োটিক খাওয়ায়, সেটাও ঠিক না আর কি। কারণ অ্যান্টিভাইরাল কোনো ড্রাগ কিন্তু নাই, মিজলসের কোনো ভাইরাসের কোনো ড্রাগ দিয়ে কোনো কাজ করে না। অ্যান্টিবায়োটিক তখনই লাগবে যদি ইনফেকশন হয়, জটিলতা হয়, নিউমোনিয়া হয় বা অন্য কোনো ইনফেকশন। সুতরাং অনেকেই নিজেদের মতো করে অ্যান্টিবায়োটিক খায়, এটাও ঠিক না। যেটা খাওয়াবেন ডাক্তারের পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয়। ডক্টর মাহমুদ, আমরা যে ব্রডার পিকচারে দেখার চেষ্টা করি যে আমাদের রুটিন টিকাদান কর্মসূচি যেটা বিশ্বজুড়ে প্রশংসিত এবং কাগজে কলমে চলমান, কিন্তু বাস্তবে দেখছি যে আমরা উল্লেখযোগ্য সংখ্যক শিশু আসলে সুরক্ষার বাইরে থেকে যাচ্ছে, যেটা আপনাদের কথাবার্তায় খানিকটা বোঝা গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে তাহলে এই ব্যবস্থার বড় ফাঁকটা আসলে কোথায়? এটা কি পরিকল্পনায়, মাঠ পর্যায়ের বাস্তবায়নে, নাকি শিশুদের ট্র্যাক করে টিকার আওতায় আনার ব্যবস্থায়? আমাদের যে ইপিআই প্রোগ্রামটা সারা বিশ্বে কিন্তু একটা মানে খুব নাম করেছিল যে বাংলাদেশের ইপিআই প্রোগ্রাম একটা সাকসেসফুল একটা প্রোগ্রাম, কিন্তু এবং 24-এর যে আমাদের যে গণ আন্দোলনের আগ পর্যন্ত কিন্তু নিয়মিতভাবে টিকা দেওয়া হচ্ছিল এবং মোটামুটি সবাই টিকার আওতাধীনই ছিল। এবং অনেক মাঝে আমরা বারবার বলাতে অনেকে এক্সট্রা ভ্যাকসিনেশন নিয়েছে, টাকা দিয়ে রোটা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছে, মেনিনজাইটিসের ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিনেটেড রাখার চেষ্টা করেছে যারা সচেতন অভিভাবক। কিন্তু এই ইসের যেটা আমি আগেই বলেছি যে গত সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা প্রচণ্ড ব্যর্থতা, অমার্জনীয় অপরাধ, এই যে টিকাটা কিনলো না, এই যে মিজলসের টিকাটা কিনলো না, হামের টিকাটা কিনলো না, এতে করে যদি মানুষ সচেতন হলেও যদি টিকা না পায় তাহলে টিকাটা দিবে কীভাবে? তো আর মিজলস তো দু রকম, একটা হচ্ছে যে সাধারণ মিজলস যেটা হচ্ছে, আর একটা হচ্ছে জার্মান মিজলস বা রুবেলা, যেটা এখন দুইটাকে একসাথেই করে দেওয়া হচ্ছে, এবার দেওয়া হচ্ছে। তো তাহলে তো বলতে হচ্ছে যে এই শিশু এটাকে হত্যাই বলতে হবে, দায় সরকারের যারা সংশ্লিষ্ট তাদের দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অমার্জনীয় অপরাধ। সেই স্বাস্থ্য উপদেষ্টা মহিলা কেন এইটাকে মানে গুরুত্বের সঙ্গে দেখলেন না? আরও তো তার সঙ্গে অ্যাসোসিয়েট ছিলেন, তারা কেউ কোনো গুরুত্ব দিলেন যে আনভ্যাকসিনেটেড এইভাবে চলতে পারে না শিশু, যার জন্য আজকে এই অবস্থা ধারণ করেছে। আর এটা আমাদের যে এখানে একটু যোগ করে নিই যে এটার তো কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, মানে অ্যান্টিভাইরাল কোনো ওষুধ নেই, কিন্তু ভিটামিন এ সাপ্লিমেন্ট তাকে দিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। কারণ কি, এই মিজলস হওয়ার পর ভিটামিন এর কিন্তু ঘাটতি দেখা যায় শরীরে, এবং এই যত ঘাটতি দেখা দিবে তত অন্ধত্বের সম্ভাবনা তত বাড়বে। এই জন্য ভিটামিন এ সাপ্লিমেন্ট পরপর 2টা দিতে হবে, এবং প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে শিশুকে, আর মানে হাইড্রেটেড রাখতে হবে, শিশু হোক বা একটু বয়স্ক লোক হয়, প্রচুর পানি হয়, জুস হতে পারে, ডাব ওয়াটার হতে পারে, লেমন জুস, যে কোনো জুস, সবসময় পানি দিতে হবে। বাট অলওয়েজ প্লেন ওয়াটার ইজ বেটার দ্যান এনি আদার। ডাব ওয়াটার ভালো। তারপরে আপনার যে এটা প্যারাসিটামল বা আইবুপ্রোফেন পর্যন্ত রিকমেন্ড করা হয়, দেওয়া যেতে পারে, কিন্তু এবং রেস্টে রাখতে হবে। কিন্তু যদি দেখা যায় যে জটিলতার সম্ভাবনা দেখা দিচ্ছে,
যেটা এখন দেখা দিচ্ছে অনেক শিশু মারাও যাচ্ছে, তাহলে কিন্তু দেরি করা যাবে না, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যে 4 দিন আগের থেকে এবং 4 দিন পর থেকে র্যাশ ওঠার, তখন কিন্তু এই সময়টা ছোঁয়াচ্ছে। এই সময় যদি কোনো বাপ মা যদি তার সন্তানকে স্কুলে পাঠায় বা কোনো খেলার একটা জায়গায় পাঠালো, একটি শিশু অসংখ্য শিশুকে আক্রান্ত করছে। অত্যন্ত ছোঁয়াচ্ছে এই ভাইরাসটা। এবং যদি এই মানে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আশা করি যারা দেখছেন তারা সচেতন হবেন যে এইভাবে যে মানে যদি যদি খুব মানে প্রথমেই র্যাশ ওঠার আগেই যদি আমরা মুখটা, যে আব্দুল্লাহ ভাই বললেন যে কমপ্লিক স্পটটা যে সাদা সাদা দানাগুলি দেখি, কানের পিছনে কিন্তু প্রথমে উঠে, এই র্যাশগুলো কিন্তু কানের পিছনে ওঠে। আমরা যদি একটু খেয়াল করি, অনেকে হয়তো অ্যালার্জির সঙ্গে হয়তো ভুল করতে পারে, এটা একটা হয়তো গরু মাংস খেয়েছে কিংবা চিংড়ি মাছ খেয়েছে, অ্যালার্জি হলো। কিন্তু এটার জ্বরটা খুব প্রথমেই অনেক জ্বর হয়, 103, 104, 105 পর্যন্ত জ্বর হয়। জ্বরটা খুব তীব্র হয়, নাক দিয়ে পানি পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, তারপরে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, এগুলো অন্যান্য ভাইরাল ফিভারও হয়। কিন্তু র্যাশটা তো একটু পরে হয়। র্যাশ ওঠার পরে এই যে সময়গুলো, এগুলো তো খুব ছোঁয়াচে সময়। এই সময় অভিভাবকদের অত্যন্ত সচেতন থাকতে হবে। এবং যে কথা আমি আবারও রিপিট করছি, যে এই যে আমাদের যে ভ্যাকসিনেশন গ্যাপ যেটা হয়েছে, গ্যাপের জন্য যারা যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। কারণ এতগুলো শিশু মৃত্যুর জন্য তাদেরকে দায়ী করতে হবে। ডক্টর এ বি এম আবদুল্লাহ, এই যে প্রাদুর্ভাব আমরা এখন এই সময়টাতে দেখছি, এটা একটা সংক্রামক রোগের শুধু বিস্তার নয়, আমি বলবো যে এটা আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থার একাধিক স্তরের সীমাবদ্ধতা সামনে নিয়ে দিয়েছে, এবং যেটা আপনারা খানিকটা বিভিন্নভাবে ইঙ্গিত করছেন এবং বলবার চেষ্টা করছেন। সো আমি আরেকটু যদি পরিসরটাকে বৃদ্ধি করতে চাই, নিঃসন্দেহে সেই উপদেশটা বা সরকার দায়ী, কিন্তু তার মধ্যে যদি আর একটু খতিয়ে দেখবার চেষ্টা করি, যে সংকটটা কি রোগ নজরদারির ব্যবস্থা, মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা, নাকি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছবার যে সক্ষমতার দুর্বলতা সবচেয়ে বেশি কোনটা প্রকাশ করছে? আচ্ছা, ধন্যবাদ। আপনি এর মধ্যে একটু পয়েন্ট অ্যাড করি, সেটা হলো যেমন যে শুধু যে ভ্যাকসিন দেওয়ার মধ্যে আমাদের ঘাটতি গেছে তার না, শুধু একটা ভ্যাকসিন নিয়ে কথা হলো, আসলে অনেকগুলো ভ্যাকসিন কিন্তু ঠিকমতো পড়ে নাই। ইভেন আপনারা হয়তো মিডিয়াতেও দেখছেন প্রায় 11টা ভ্যাকসিন কিন্তু এই কার্যক্রম বন্ধ ছিল, শুধু মেজেলস না, এই যে BCG বলেন, টিউবারকুলোসিস, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, এরকম অনেক, মেনিনজাইটিস, তারপরে এরকম অনেকগুলো ভ্যাকসিন কার্যক্রম কিন্তু এটা মানে ব্যাহত হয়েছে, কিন্তু ঠিকমতো একটাও পড়ে নাই, অনেকগুলো পড়ে নাই, খালি একটা না, একটা মেজেলস তো একটা নিয়ে আলোচনা করছি, যেহেতু মেজেল আক্রান্ত বেশি হচ্ছে, মারা যাচ্ছে বেশি, ঝুঁকিটার মধ্যে টিবি নিয়েও কিন্তু সমস্যা হচ্ছে, এই যে BCG ভ্যাকসিন, এটার সুতরাং সব মিলেই কিন্তু হয়েছে। ইভেন আরেকটা পয়েন্ট যেটা যে ভিটামিন এ ক্যাম্পেইন কিন্তু আমাদের দেশে ভিটামিন এ বাচ্চাদের খাওয়ানো হতো। ভিটামিন এ যদি না ঘাটতি দেখা দেয়, ওদের মিলসের ঝুঁকি, বডি রেজিস্ট্যান্স কমে যায়, ঝুঁকিটা কিন্তু বেশি। এই জন্য মিজলস হয়ে গেলেও আবার ভিটামিন খাওয়ায়, 2টা ডোজ, হাই ডোজে, ডাক্তারের ডোজ বয়স অনুযায়ী অ্যাডজাস্ট করে দিয়ে দেয়, এটাও দেয়, নাহলে আবার অন্ধত্ব হয়ে যায়। সুতরাং সব মিলেই হয়েছে আর কি। আর যে প্রশ্নটা আপনি করলেন, ওভারঅল যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো কারো ব্যক্তিগত একার উপরে, এটা তো টিম ওয়ার্ক। এখানে অনেকে যার যার রোল কিন্তু হয়েছে, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আদার, ইভেন হসপিটালের একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তারও কিন্তু রোল রয়ে গেছে। সুতরাং টিম ওয়ার্ক সারা দেশব্যাপী, ইভেন যারা টিকা কার্যক্রমের সঙ্গে জড়িত, হেলথ ওয়ার্কার, অনেকেই তো আছে। তো সবাই মিলিত এটা করতে হবে। আসলে ঘাটতি দেখা দিলে কিন্তু সব দিক দিয়েই সমস্যা, তাই না? এটা কিন্তু এটা চেইন ওয়ার্ক, তো চেইন। আমার রোল, আমি আমার মতো করে কাজ করব, কিন্তু যার রোল যেমন টিকা দেওয়ার যে ব্যক্তি আছে, এখানেও তো একটা ঘাটতি রয়ে গেছে। সুতরাং সব মিলে কিন্তু হয়ে গেছে এটা ওভারঅল আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও বলতে পারেন, দুর্বলতাই বলা উচিত, বা ধরেন ফেইলিউর যাই বলেন, সব মিলেই তো এটা হয়ে গেছে। টিকা তো একটা সাইট, কিন্তু টিকাটা হলো এত মানে যেটা সিম্পল জিনিসটাকে করে প্রিভেন্ট করা যেত, এখন হয়ে গেছে। যেমন রোগটা প্রিভেন্ট করলে যত সহজ, আমি তো সবসময় একটা কথা বলি, রুগী যেন আমার কাছে না আসে, রুগী আসলেই তো ঝামেলা। একটা বাচ্চা এত সিরিয়াস অসুস্থ, আমি তার চিকিৎসা করতেছি, বা বাচ্চা যারা চিকিৎসা করে তারা করছে, কিন্তু জটিলতা হয়ে গেলে যে কত সমস্যা হয়ে যায়। যেমন মিজলস হয়ে গেলে চিকিৎসা তো নাই, সিমটোমেটিক সাপোর্টিভ। সিমটোমেটিক মানে জ্বর উঠলে জ্বরের দিলাম, সর্দি কাশি হলো, গা চুলকাচ্ছে, অ্যান্টিহিস্টামিন দিলাম। এখন বাচ্চা যদি খেতে না পারে, পাতলা পায়খানা হয়, তখন তাকে অবশ্যই হসপিটাল ভর্তি করাতেই হবে, কারণ খেতে পারে না, তখন তাকে ইন্টারভেনাস ফ্লুইড দিতে হবে, ডায়রিয়ার জন্য চিকিৎসা দিতে হবে। এই যেমন নিউমোনিয়া যদি হয়ে যায়, একটা ছোটো বাচ্চা 3 মাস 4 মাস, কত যে কষ্ট, তাকে ওই ইঞ্জেকশন দিতে হচ্ছে নিউমোনিয়ার জন্য, এবং প্রায় অক্সিজেন দিতে হয়,
আইসিইউ লাগতে পারে, এগুলো তো এই ট্রিটমেন্টগুলো তো লাগবে, কিন্তু এগুলো হলো সব জটিলতার ওষুধ যেটাকে সহজে প্রিভেন্ট করা যেত। যদি আগে আমি এই প্রিভেন্টিভ মেজার নিতাম তাহলে এতগুলো ঝামেলা কিন্তু আসলে হতো না, হয়ে গেছে এখন, অ্যান্ড আনফর্চুনেটলি হয়ে গেছে যে কারণেই হোক। এবং এটা তো পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য, এমনিতেও স্বাস্থ্য ব্যবস্থার মানে অনেকগুলো দুর্বলতা রয়ে গেছে, আমাদের আরেকটা কিন্তু আমার মনে নতুন যুগ হলো এটা। এরকম সিরিয়াস যে অবস্থা দেখছি আমরা করোনার সময়, এখন এই মিজলসের মধ্যে এটা শুরু হয়ে গেছে, এবং এটা যে কতদিন থাকবে বা এর থেকে আমরা কবে মুক্তি পাবো সেটা তো আমাদেরকে চেষ্টা তো চালিয়ে যেতে হবে। আর যেটা আগেও বারবার বলছি, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, জনগণকেও কিন্তু সচেতন হতে হবে। বিশেষ করে যেহেতু বাচ্চাদের এটা হচ্ছে, অন্যদেরও হচ্ছে, তারপরেও বাচ্চাদের বাপ মা বা তার অভিভাবক বা তার পরিবারের অন্যান্য লোকজন, ইভেন যে স্কুলের কথাটা বললাম, কর্তৃপক্ষ, স্কুলের টিচার বা যারা কর্তৃপক্ষ আছে, যদি কোনো বাচ্চা এরকম দেখে কাশতেছে, জ্বর, সর্দি, কাশি, হাই টেম্পারেচার, তাকে তাড়াতাড়ি তার বাপ মাকে টেলিফোন করে খবর দিয়ে যে বাচ্চার এই হতে পারে, নিয়ে যান, কারণ ওর দ্বারা তো ছড়বে আরও। সুতরাং ওই একজনকে একটা যদি একটু সবাই সতর্ক হই, তাহলে আমরা এটাকে দেখবেন, এর থেকে কিন্তু আমরা অনেকটা নিজেদেরকে, আমাদের দেশকে, আমাদের পরিবারকে, আমাদের মানুষকে, আমাদের বাচ্চাদেরকে আমরা কিন্তু এর থেকে, এই ঝুঁকি থেকে কিন্তু আমরা আসলে বাঁচাতে পারবো। এবং আমাদের এটা করতে হবে, তার সাথে কোনো উপায় নেই, আমাদের না করে তো উপায় নাই। গভর্নমেন্ট হয়তো একটা জিনিস যেটা করছে, ভ্যাকসিন দিচ্ছে ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার দিকেও কিন্তু জোর দিতে হবে আর কি। কারণ প্রিভেনশন যদি আমি প্রতিরোধী না করি, তাহলে আমরা ট্রিটমেন্ট কতজনের করবো, কত কী করবো, তাই না? ইভেনে যে অনেকে হয়তো অভিযোগ করে আইসিইউ নাই, যেখানে আইসিইউ পাচ্ছে না, লাইন ধরা, সিরিয়াল ধরা, এটা তো সত্য, তাই না? আইসিইউ তো এটা সেট আপ, চাইলেই কিন্তু পারা যায় না, ম্যান পাওয়ার লাগবে তৈরি, ট্রেন্ড আপ লোক লাগবে, তো যন্ত্রপাতি লাগবে, এর যে কেউ তো পারে, এটা সেট আপ তো, এটা একদিনে চাইলে আপনি এটা আইসিইউ কিন্তু করতে পারবেন না। অনেকেই বলে উপজেলায় আইসিইউ নাই কেন, এই নেই কোনো, এটা আইসিইউ কিন্তু এত উপজেলা লেভেলে দিয়ে আমরা লোক ম্যান যা আছে সেগুলোই তো ম্যানেজ করা যাচ্ছে, সুতরাং এটা এই ব্যাপারও কিন্তু সদম চাইলেই কিন্তু এটা আইসিইউ, মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, সেটাই বোঝা, এটা হলো টিম ওয়ার্ক, এটা ওই মেশিন আর ওই ম্যান পাওয়ার সব মিলেই তো লাগবে, চাইলেই তো পারবেন না। সুতরাং তাই বলে যে আমরা ছেড়ে দেবো, তখন আমাদের চেষ্টা তো চালিয়ে যেতে হবে, খেয়াল রাখতে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকার কিন্তু 604 কোটি টাকা স্যাংশন করেছে যে জিকা এবং এই মিজলস ভাইরাসের মানে ভ্যাকসিন এবং প্রতিরোধের জন্য, এটা একটা মানে শুরু করেছে। এবং গণহারে যে টিকা কার্যক্রম, এটা 2.1 মিলিয়ন টিকা দেওয়ার যে টার্গেট নিয়ে কিন্তু সরকার নেমেছে। আমি গতকালের রিপোর্ট যে নওগাঁতে পোরশা বলে একটি উপজেলা আছে, সেখানে ব্যাপকভাবে এই মিজলস ছড়িয়ে পড়েছে এবং এখানে পুরো প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে সব মানে টিকা কার্যক্রম মানে ব্যাপকভাবে করার জন্য। এবং এখানে কোনো সিট নেই, কোনো মানে খুবই খারাপ অবস্থা, ফ্লোরে সব রোগীকে শুয়ে রাখতে হয়েছে, স্যালাইনের অপ্রতুলতা, অক্সিজেনের অপ্রতুলতা, মানে বিভীষিকাময় একটা অবস্থা। তো এগুলো দূর করার জন্য আর এটা একটা মিজলস কিন্তু একটা প্রতিরোধযোগ্য রোগ, যদি তাকে পরপর 2টো ভ্যাকসিন দেওয়া হয় তাহলে তার মিজলস হবে না। এখন আমরা যারা ছোটোবেলায় অনেকে আছে, আমরাই হয়তো মিজলস ভ্যাকসিন আমরা পাইনি, তো বড়দের যাদের অনেকেই বড়দের মধ্যে যদি দেখা দেয়, তাহলে কিন্তু তাদের জন্য একটা বড় বিপজ্জনক হচ্ছে যে হার্ট ইনভলভ হতে পারে, মায়োকার্ডাইটিস হয়ে হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। সুতরাং সবাইকে মাস্ক পরাটা বাধ্য, করোনার সময় যেমন আমরা বারবার বলেছি, কারণ এটা তো এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, এটা খুবই একটা হাইলি কন্টাজিয়াস ডিজিজ এই মিজলস ভাইরাসটা। তো যেহেতু ছড়িয়ে পড়ছে, সেই জন্য সবাইকে মাস্ক পরিধান করতে এবং একটু সতর্কভাবে চলতে হবে। আরেকটা হচ্ছে যে জার্মান মিজলস বলে একটা কথা আছে, এটারও কিন্তু ভ্যাকসিনেশন একসঙ্গেই চলছে, যে এমআর ভ্যাকসিনেশন, সেটা জার্মান মিজলস হলে কিন্তু দেখা যাচ্ছে খুব বেশি যে র্যাশ হচ্ছে তা না, এটা মহিলাদের যদি হয় তাহলে তার যে সন্তান হবে সে কিন্তু বিকৃতভাবে হতে পারে, সেজন্য এটারও ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে সঙ্গে। তো এরকম যদি হয়ে যায় তাহলে তো দেখো অনেক সময় ডক্টররা বলে যে অ্যাবর্শন করিয়ে ফেলতে, কারণ দেখা যায় একটা বিকলাঙ্গ শিশু আমার একটা প্রশ্ন, আবার আমি টিকা কর্মসূচির স্ট্রাকচারের মধ্যে একটু ঢুকতে চাই, যে বাংলাদেশের অনেক দুর্গম এলাকা আছে এবং এখানে চরাঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল আছে, বস্তি আছে, ভাসমান জনগোষ্ঠী আছে, শহরের ঝুঁকিপূর্ণ বস্তিতে বহু শিশু আছে যারা বসবাস করে, এখনও কিন্তু তারা টিকার বাইরে। সো আমার আপনার কাছে প্রশ্ন যে এই শিশুদের কাছে যদি নিয়মিত টিকা
পৌঁছে দেবার জন্য সবচেয়ে বড় বাধা কি হয়েছে? কি প্রশাসনিক সীমাবদ্ধতা, জনবলের ঘাটতি, যেটা প্রফেসর আব্দুল্লাহ অন্যভাবে বলবার চেষ্টা করেছেন, সরঞ্জামের সমস্যা, নাকি সামাজিক অনাগ্রহ বা সরকারের ওই আবারও ঔদাসীন্য বা কম্প্রিহেন্সিভ কোনো প্ল্যান নেই? আগের সরকারের উদাসীনতা আমরা দেখেছি। তারপরে যে কোল্ড চেইন মেনটেন করা, দুর্গম এলাকায় যে যাবে সেখানে ফ্রিজ সঙ্গে করে নিয়ে যাওয়া, তো এগুলো এর জন্য মানে টিকাদান কর্মসূচিতে একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয়েছে এবং আহ্বান করা হয়েছে। আমি কালকেও শুনেছি বাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে অমুক জায়গায় টিকা দেওয়া হবে। ওরা আসবে, দুর্গম এলাকা থেকে লোকজন আসবে, তাদেরকে সচেতন করতে হবে যাতে করে ওরা এসে টিকাটা নিয়ে যায়। আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় এখন লাইন ধরে টিকা নিচ্ছে, কারণ এটা মানুষ এটা বুঝতে পারছে যে টিকাটা নেওয়ার পরে তারা অনেকটা নির্ভর হচ্ছে, তার ভারটা কমে আসছে। তো কারণ দেখছে যে অনেক শিশু মারা যাচ্ছে, অনেক শিশু ব্যাপকভাবে কমপ্লিকেশনে ভুগছে, সুতরাং অনেক অভিভাবক খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে। এই যে দুর্গম এলাকা, চরাঞ্চল থেকে শুরু করে এদেরকে এমন একটা জায়গায় টিকাদান কর্মসূচিকে রাখতে হবে এবং ব্যাপকভাবে মাইকিং করতে হবে, মানুষকে ডাকতে হবে। এর জন্য উপজেলা প্রশাসন বলুন, ইউনিয়ন কাউন্সিল, সব কিছুকে সবাইকেই একসঙ্গে নিয়ে যে টিম ওয়ার্ক, যেটা আব্দুল্লাহ ভাই বলেন, টিম ওয়ার্ক করে সবাইকে যে আসে ভ্যাকসিন নেয়। এবং ভ্যাকসিনের এখন যেহেতু হামের প্রকোপটা নিয়ে আমরা বেশি এখন আলোচনা করছি, হামটা ব্যাপকভাবে চলছে, হামের টিকার উপরে আমরা এখন বেশি গুরুত্ব দিচ্ছি। যদি হামের টিকার সঙ্গে দেখা যাচ্ছে অনেক সময় আমরা চিকেন পক্স ভ্যাকসিনেশনও দিয়ে দিচ্ছি যাতে চিকেন পক্স না হয়, কারণ এই সময়টা কিন্তু সব ধরনের এই কমিউনিকেবল ডিজিজগুলোর একটা ছড়াছড়ি থাকে। প্রচণ্ড গরম পড়েছে, গরমের কোনো সীমা পরিসীমা নাই, ভাইরাসগুলো উত্তেজিত হয়ে গেছে, বিভিন্ন ভাইরাস, সব ধরনের ভাইরাস দিয়েই বিভিন্ন রকমের এই কমিউনিকেবল ডিজিজ বা ছোঁয়াচে রোগ মানে ছড়াচ্ছে। সেই জন্য সব ধরনের ভ্যাকসিনেশনই অ্যাভেলেবল করতে হবে যাতে করে এই কমিউনিকেবল ডিজিজের হাত থেকে। আমাদের দেশে শিশু মৃত্যু মানে 5 বছর নিচে মৃত্যুর হার অনেক বেশি, এবং তার মধ্যে অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থেকে শুরু করে মানে ফুসফুসের নিউমোনিয়া বড় কারণে শিশু মৃত্যুর জন্য। সেই জন্য মানে ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নেই। সব ধরনের ভ্যাকসিনেশন দিয়ে রোটা ভাইরাস, মনে করেন রোটা ভাইরাসের ভ্যাকসিনেশন যদি একটি শিশুকে দেওয়া হয়, এই যে সামনে বর্ষাকাল আসছে, অনেক রোটা ভাইরাসের ছড়াছড়ি হবে। এখন যদি রোটা ভাইরাসের ভ্যাকসিনেশনটা দেওয়া হয় তাহলে দেখা যাবে যে রোটা ভাইরাসে শিশুটা আক্রান্ত হচ্ছে না। কারণ শিশু মৃত্যুর আরেকটা বড় কারণ হচ্ছে ডায়রিয়া, রোটা ভাইরাস জনিত ডায়রিয়া। এই রোটা ভাইরাসের ভ্যাকসিনেশন যদি দেওয়া হয় তাহলে ডায়রিয়া হবে না। আর এই যে মিজেলস হয়ে যে কমপ্লিকেশনগুলো হচ্ছে, যেটা ব্রেইন সোয়েলিং মানে মস্তিষ্কের প্রদাহ, এনকেফালাইটিস হচ্ছে, অন্ধত্ব হয়ে যাচ্ছে। অন্ধত্বকে প্রতিরোধ করার জন্য ভিটামিন এ, যে এটা 2টি ডোজ খাওয়াতেই হবে। কারণ মিজেলস করে কি, ভিটামিন এ কে শোষণ করে ফেলে, সেই জন্য ভিটামিন এর ঘাটতি দেখা যায় শরীরের মধ্যে, এবং অন্ধত্বের প্রবণতা খুব বেশি দেখা যায়। মানে মিজেলসে দেখা যায় যে আপনি মিজেলসের রোগী দেখলেই দেখবেন যে শিশুর চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, স্কিন র্যাশ তো আছেই। সুতরাং চোখকে বাঁচাতে হবে, কারণ সে যদি অন্ধ হয়ে যায়, ভালো হলো কিন্তু অন্ধ হয়ে গেল, তাহলে তো তার জীবনটাই বরবাদ হয়ে গেল। আর মানে অন্যান্য জটিলতা যেগুলো আছে, নিউমোনিয়া তো আমাকে ফেস করতে হয়। যদি নিউমোনিয়া দেখি যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আমি বুঝতে পারি, তখন তো অ্যান্টিবায়োটিক দিতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো, মানে জ্বর কমিয়ে রাখতে হবে, এটা সবচেয়ে বড়। প্রফেসর আব্দুল্লাহ, আমি আবার আপনার কথাই ফিরে যাই যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা অংশ বলছেন যে শুধু ভ্যাকসিন থাকলেই হয় না, সেই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য সিরিঞ্জ, কোল্ড চেইন, মাঠ কর্মী, পরিবহন, আপনি যেমনটা বলছিলেন, এবং সময় মতো অর্থ ছাড় সবই সমান গুরুত্বপূর্ণ। সো অর্থায়ন, সরঞ্জাম বা মাঠ পর্যায়ের সক্ষমতার ঘাটতি এই প্রাদুর্ভাবকে কতটা বাড়িয়ে দিচ্ছে বলে আপনি মনে করেন? সব মিলেই হচ্ছে, আমি যে কথাটা আমি বারবার বলতে চাচ্ছি, এটা তো আসলে একটা টিম ওয়ার্ক। যেটা বললেন, একটা ভ্যাকসিন তো এমনি, ভ্যাকসিনের সিরিজ লাগবে, কটন লাগবে, ম্যান পাওয়ার লাগবে, দিতে হবে, সব কিছু লাগবে। এখানে সবাই যত ছোটো বড় যেই থাক, যার রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার আগে আমি একটা কথা বলে নেই, একটা কথা আপনি বলছিলেন, তো গ্রামে গঞ্জে পাহাড়ে সব জায়গায় তো হচ্ছে। এটা থেকে প্রিভেন্ট করার জন্য যেরকম জোর দিচ্ছি বারবার, প্রিভেনশন, তার মধ্যে ভ্যাকসিন তো একটা, কিন্তু অন্যান্যগুলো তো লাগবে, তাই না? জনসচেতনতা বলেন, তারপরে স্বাস্থ্যবিধি মেনে এগুলো লাগবে। কিন্তু আমি মনে করি একটা পয়েন্ট অ্যাড করা ভালো, কিন্তু জনসম্পৃক্ততা বাড়াইতে হবে। বিশেষ করে গ্রামে গঞ্জে, ইউনিয়নে, যেখানেই বলেন, জনগণকে যদি আপনি ইনভলভ না করেন যে কোনো কাজ, তাহলে কিন্তু সাকসেস হয় না। জনসম্পৃক্ত বলে গ্রামে গঞ্জে ধরেন, বা ইউনিয়নে বলেন, বা উপজেলা,
জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা, ছাত্র, শিক্ষক, যুবক জনতা, ইভেন স্কুলের টিচারের মধ্যে ইনভলভ হতে পারে। টিচাররা যদি ক্যাম্পেইন করে বলে পড়েন, আমি তো একটা কথা সবসময় বলি, বা ধরেন রাজনীতিবিদ যারা আছেন, জনপ্রতিনিধি বিশেষ করে সেটা চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, তারা কিন্তু ইনভলভ হলে সহজ হবে। আরেকটু হলো, আমি তো সবসময় একটা কথা বলি, আমি আগেও বলতাম যে যারা ধর্মগুরু, যেমন মসজিদের ইমাম সাহেব, তাকে ইনভলভ করতে মানে কিন্তু খুতবার সময় যদি একটু বলে মানব, ইমাম সাহেব মানুষ তো শ্রদ্ধা করে, মানুষ তো মানে। ইভেন অন্যান্য ধর্মের যারা গুরু, তাদেরকেও যদি আপনি ইনভলভ করেন, তাহলে দেখবেন যে এগুলো কিন্তু সাকসেসফুল হবে। 100% না হলে কিন্তু হবে। এই জন্য সর্বস্তরের জনগণকে মধ্যে ইনভলভ করতে হবে। যারা মেডিকেল লাইনের কাজ, তা তো তার কাজ করবে, আর জনগণকে সচেতন করার দায়িত্ব কিন্তু জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা, তারা যদি ইনভলভ হয়, তাহলে আমাদের সাকসেসফুলের সম্ভাবনা কিন্তু বেশি। এখানে যে প্রচারণা, মিডিয়া, যেমন আজকে যে যারা আমাদের যে এই অনুষ্ঠান, আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই, এটা তো অনেকেই দেখবে, ধরে মানুষ কিন্তু অনেক সচেতন হবে, তার মধ্যে একটা ফিলিং তো আসবে, এটা তো হবে। এইভাবে যত রকমের মিডিয়া আছে, অনলাইন বলেন, প্রিন্ট বলেন, টেলিভিশন বলেন, বা ইউটিউব যাই বলেন, এর মধ্যে কিন্তু প্রচার প্রচারণা আমাদের চালিয়ে যেতে হবে। তাহলে দেখবেন যে আমাদের সাকসেসফুল হবে। আর প্রশাসন যেটা তার দায়িত্ব সে করবে আর কি। যেমন টাকা কত লাগবে, কি করবে, বাজেট কত, কী, এগুলো যদি তারা ঠিকমতো টাইমলি সময় মতো মেনটেন না করে, যেমন গত 1-2 বছর ভ্যাকসিন কেনার জন্য বা কোনো উদ্যোগে নেয় নাই, টাকাও স্যাংশন নাই, কিছুই করে নাই, তাহলে তো হলো না। এটা তো তাদের দায়িত্ব। এখন তো জনগণের রোল তো এখানে বেশি নাই। সেজন্য আমি মনে করি কারণ একক দায়িত্ব না, প্রশাসন তার দায়িত্ব পালন করবে, জনগণ তার দায়িত্ব পালন। এই জন্য জনগণ, প্রশাসন সবাইকে সম্পৃক্ত করে যদি আমরা কাজ চালাতে পারি, তাহলে শুধু তো মিজলস আজকে আছে তা নাই, তো স্বাস্থ্য তো এরকম চলতেই থাকবে। সুতরাং আমাদের তো কাজকর্ম সবসময় চারি, আমি এখন করলাম পরে আবার ঢিলা দিলাম, তাহলে তো আর হবে না। এটা সবসময় চারে, এটা হলো সবারই সমন্বয়ের মাধ্যমে, যার যার দায়িত্ব সে পালন করবে। তাহলে যদি আমরা করতে পারি, জনগণ, প্রশাসন সবাই যদি সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করি, তাহলে ইভেন আপনারা যারা মিডিয়াতে যারা আছেন, তাদের দায়িত্ব তো অনেক। মিডিয়াতে যদি প্রচার করেন, এটা তো জনগণের জন্য বিশাল কিন্তু কাজ হবে, এটা খুবই দরকার আসলে। ইকবাল হাসান মাহমুদ, আপনাদের দুজনের আগের কথার সূত্রে আবারও একটা প্রশ্ন আমি আনতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেক্টরাল প্রোগ্রামের অর্থায়ন হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে, এবং সিরিঞ্জ সংকট, এমআর ভ্যাকসিন ক্যাম্পেইন আটকে যাওয়ার কথা নানা মাধ্যমে এসছে। সো এটা তো পরিষ্কার যে এর দায় সরকারের, এবং এর জবাবদিহিত তাদের করা উচিত। আমি মনে করি অনেকেই হয়তো বলবেন বর্তমান সরকারকেও তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কেন করতে গেলে, মানে কেন এই কেন তারা কি অমানবিক ছিলেন? তারা কি হচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টা যাকে বানানো হয়েছিল, তিনি মানে এই সেক্টরের একজন মানুষটা, সে গ্রামীণ ব্যাংকে চাকরি করেছে, তার স্বাস্থ্য সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে স্বাস্থ্যের সঙ্গে জড়িত আছে এমন, যদিও একজন বিশেষ সহকারী ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, কিন্তু যিনি মেইন মানে লিডার, তিনি তো একজন মানে মানে এমন গ্রামীণ ব্যাংক থেকে উঠে এসছে, তার তো কোনো আইডিয়াই নেই ভ্যাকসিনেশন। এটা আমাদের অভিজ্ঞতা থেকে স্পষ্ট যে কোনো সংকট সমাধান একজনই করতে পারেন। সেখানে যদি আপনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী যত কিছুই করেন না কেন, সেটি সংখ্যা দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না। কিন্তু এটা আমরা মানে আরও ব্যাপকভাবে মিডিয়ারও একটু গাফিলতি আছে। মিডিয়াও যদি এটাকে চাপ সৃষ্টি করতো সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, যে এই ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে না, এই ভ্যাকসিনেশন মানে বন্ধ আছে, তাহলে কিন্তু হয়তো বা সরকারের উপর একটা, সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা চাপ সৃষ্টি হতো। তাতে করে বা যদি প্রিন্ট মিডিয়াও যদি এটাকে, বা ইলেকট্রনিক মিডিয়া, যেই সব মিডিয়া থেকে যদি ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা হতো, সেই জন্য তাহলে কিন্তু এটা তারা বাধ্য হতো এই অর্থ ছাড় দেওয়া বা এটাকে তাড়াতাড়ি করে প্রকিওর করা, এই ভ্যাকসিনগুলো, এগুলোর ব্যাপারে তারা সচেতন হতো। কিন্তু তাদের এই অসচেতনতায় অনেক শিশুর মৃত্যু হয়েছে, অনেক শিশুর মৃত্যু হবে, এবং এটা ব্যাপকভাবে এখন একটা সমাজে আলোচিত বিষয় হয়ে গেছে এই হাম নিয়ে। এবং আমনে জাতীয় সংসদে এই ব্যাপারে ব্যাপকভাবে আলোচনা করা উচিত। এমপি সাহেবরা তাদের স্ব এলাকায় এটাকে, বা জনপ্রতিনিধি যারা আছে তারাও এটা নিয়ে আরও মানে মানুষকে সচেতন করবে। আর আমরা দেখি যে জুম্মার খুতবাতে আমাদের হুজুররা শুধু জান্নাত জাহান্নাম নিয়েই কথা বলেন, কিন্তু মানে সমসাময়িক কোনো প্রসঙ্গ নিয়ে তারা কোনো সময় কথা বলেন না। আমি করোনার শুরু হওয়ার পর থেকে আমার একটা অভিজ্ঞতার কথা বলি, যে আমাদের মসজিদের ইমাম সাহেবকে বারবার বলেছে, আপনার খুতবাতে এই করোনা বলে একটি রোগ এসেছে চায়নাতে, অ্যালার্ট করেন। বলে এটা আবার কি?
তো এই যে আমাদের মসজিদের ইমাম সাহেবদের অনেক দায়িত্ব রয়েছে, তাদের কথা শোনে মানুষ, বিশেষ করে গ্রামের শিক্ষকরা শিক্ষকদের কথা শোনে, বা গ্রামের যারা মোড়ল আছে তাদের কথা শোনে। তো এই জন্য মিডিয়ার মাধ্যমে ওদেরকে সচেতন করতে হবে, সচেতন করলে ওরা মানুষকে সচেতন করবে। সচেতনতা মানুষকে অনেক বিপদ থেকে কিন্তু কাটিয়ে দেয় এই সচেতনতা, যেটা আমরা করোনার সময় লক্ষ্য করেছি। ডক্টর আব্দুল্লাহ, এখন যেভাবে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের কথা বলা হচ্ছে, এবং তাতে করে কেউ কেউ আবার প্রশ্ন তুলছে যেটা কি শুধু তাৎক্ষণিক আগুন নেভানোর ব্যবস্থা কিনা, নাকি একটা দীর্ঘমেয়াদী সমাধান, এবং কেবল বিশেষ ক্যাম্পেইন চালালেই কি পরিস্থিতি সামাল দেওয়া যাবে, নাকি নিয়মিত টিকাদান ব্যবস্থাকে নতুন করে শক্তিশালী না করলে এই ঝুঁকি আবারও ফিরে আসবে? অর্থাৎ এটা খুবই স্ট্রং স্ট্রাকচারাল প্ল্যান করা দরকার। আপনার পয়েন্ট যেটা বললেন ছিল, আমাদের কিন্তু প্ল্যান একটা ছিল, ইপিআই প্রোগ্রাম বলে, যে আমাদের টিকার সুনাম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু রয়ে গেছে। আমাদের টিকার দাম যথেষ্ট কার্যকরী, প্রায় 80-90% কিন্তু আমাদের সাকসেস রেট ছিল। কিন্তু গত 1-2 বছরে এই টিকাদান কর্মসূচির একটু ঢিলে ঢালার ভাব বলেন, বা অসচেতনতাই বলেন, বা ওইদিকে খেয়াল না করা বলেন, টাকা বাজেট, অনেক যে কারণেই বলেন আপনি, ঘটনা ঘটে গেছে, হয় না আর কি। তো সুতরাং এটা তো আমাদেরকেও ভবিষ্যতের জন্য, যেটা কথাটা আমি বললাম, শুধু এটা হয়তো মিজলস নিয়ে আমরা আজকে কথা বলছি, কিন্তু অনেকগুলো টিকার ঘাটতি কিন্তু রয়ে গেছে আর কি। এই যে স্মল পক্স বলছে, চিকেন পক্স যদিও আর হয় না, তারপরে পোলিও বলেন, যে বিসিজি টিকা, সবগুলি। সুতরাং এটা তো যে এই ইপিআইতে যে টিকা দেওয়া হয়, এতে সুন্দরভাবে আবার আগের অবস্থায় ফিরে আনতে হবে, এবং সারা বছর ব্যাপী চালিয়ে, এটা একদিনের ব্যাপার না, আজকে দিলাম আর হবে না তা তো আর না। বাচ্চা তো ভবিষ্যতে জন্মাবে না, এখন যাতে টিকা দিলাম বাচ্চা আছে তো হচ্ছে, এরপর যে বাচ্চাটা কালকেই জন্মাবে তার তো ওই নিয়মে টিকা দিতে হবে। তার মানে এটা চলমান প্রক্রিয়া, এটা চালিয়ে যেতে হবে। আমরা যে অতীত থেকে শিক্ষা নিয়ে যারা ভবিষ্যতে আছেন বা প্রশাসনে যারা আছেন, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এটা মনে করেন না যে আমরা এই ভান টিকা দিলাম শেষ হয়ে গেলো, তা তো না। বাচ্চা তো জন্মিতেই থাকবে, জন্মাবে, ওদেরকে ওইভাবে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সুতরাং এই চলমান প্রক্রিয়াটা চলমান রাখতে হবে, আরও সুন্দরভাবে অর্গানাইজড হতে, ভালোভাবে শিক্ষা নিয়ে যেন আমরা ভবিষ্যতে এই ধরনের কোনো আর ভুল যেন আমরা না করি। ভুল যদি আমরা এরকম করতে থাকি, পুরা দেশের মানুষকে, পুরা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ঝুঁকির মধ্যে ফেলে দেব, এই অবস্থায় যেন আমরা না হয়। কারণ স্বাস্থ্য, এই যে এখন স্বাস্থ্যবাদের ঝামেলাটা চলছে, এটা তো ঠেকানো কঠিন হয়ে দাঁড়াইছে আর কি। সরকারের, মানুষের তো বদনাম, সরকারের বদনাম হচ্ছে, আমাদের যারা স্বাস্থ্য, আমাদের তো গালাগালি শুনতে হচ্ছে, বদনাম তো হচ্ছেই। ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আমাদের যে দুর্বলতা, এটা কিন্তু খুব নেকেড ওয়েতে প্রকাশ পাচ্ছে, এবং মানুষ তো খুব, জনগণ তো অসহায়, তারা যাবে কোথায়? আসলে জনগণ তো দোষ দিয়ে লাভ নেই, তারা তো অসহায়। তাদের একটাই কাজ, তাদেরকে আমরা সচেতন করবো, এটাও করব, কিন্তু তাই বলে অন্যান্য কাজগুলো যে ঢিলেঢালা যে করা যাবে, এটা যেন আমরা না করি এই ব্যাপারে। এই জন্য আমি সবসময় বলছি, জনগণ, প্রশাসন সবাইকে সম্পৃক্ত করে সমন্বয়ের মাধ্যমে কিন্তু কাজকর্ম করতে হবে। জনগণ তার কাজ করবে, প্রশাসন তার কাজে কেন কোনো গাফিলতি না দেখায় সব জায়গাতেই, যেহেতু এটা টিম ওয়ার্ক, তারা তার কাজ, তাহলে কিন্তু আমরা এর থেকে মানে এখানে 100% না হলেও আমরা অবশ্যই পরিত্রাণ পাবো। যেগুলোকে সহজে প্রিভেন্ট করা যায়, ওই সহজ কাজ সহজে সময় মতো না করলে সময়ের 1 ফুট যেটা হয় আর কি, সময়ের 10 ফুট লাগে, অবস্থা কিন্তু ওই পর্যায়ে গেছে। আমার সময় 1 ফুট দেই নাই, এখন 10 ফুট দিয়েও কিন্তু আর সামাল দিতে পারছে, ওইটাই কিন্তু ঘটছে। ভবিষ্যৎ যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে আর কি। একজন চিকিৎসকের কাছে যে পরিস্থিতিতে মানুষ যায়, আমি প্রশ্নটা আপনার কাছে সেরকমই করতে চাই যে সংক্রমণ এবং মৃত্যু দ্রুত কমাবার জন্য আসলে কী ধরনের পদক্ষেপ এখন সবচেয়ে জরুরি? এটা কি বেশি টিকা, দ্রুত শনাক্তকরণ, আক্রান্ত এলাকায় নিবিড় নজরদারি, হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়ানো, নাকি মানুষের দ্রুত সচেতন করার মতো সমন্বয়? কোনটা জরুরি? প্রতিরোধের কথা যদি আসে, প্রতিরোধে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা প্রায় কথা, পুরনো কথা। প্রতিরোধ হল টিকা, 2টি টিকা দিলে তার 97 থেকে 98% মানে সে হামে আক্রান্ত হবে না। টিকার সাফিসিয়েন্স, মানে সারা বছর ধরে টিকার কার্যক্রম চলতে হবে, 1 নম্বর। এটা হলো প্রতিরোধের ব্যাপার। আর চিকিৎসার ব্যাপারে, যখন একটা শিশু আসবে আমার কাছে, শিশুকে প্রথমেই আমাকে লক্ষ্য রাখতে হবে যে সে
হামে আক্রান্ত হয়েছে কিনা। খুব খুব এটার জন্য যে একেবারে ওই যদিও মানে থিওরিটিক্যালি বলা হয় আমরা RT-PCR করে দেখতে পারি তার রিয়েলি হাম হয়েছে কিনা, অত তো সব লাগে না। একজন মানে শিশু আসলেই একজন দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক বুঝতে পারে যে হাম হয়েছে কিনা। একটা টর্চ জ্বালিয়ে মুখটা দেখলাম যে কপলিক স্পট বলে সাদা সাদা র্যাশ হয়েছে, কানের পিছনে তার র্যাশ। বাচ্চা খুব প্লেফুল ছিল, খুব মানে খেলাধুলা পছন্দ করতো, একদম অথর্ব হয়ে শুয়ে থাকছে, খাচ্ছে না কিছু, জ্বর হচ্ছে, অনেক জ্বর, বেশ জ্বর হয়, তারপরে র্যাশ বের হয়, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ লাল হয়ে, নাক দিয়ে পানি পড়ছে, কাশি হচ্ছে। আর কমপ্লিকেশন যখন হয় তখন সেটা তো আলাদা কথা, কিন্তু এই সময়টা যদি কমপ্লিকেশন হওয়ার আগেই যদি আমাদের কাছে আসে, আমরা যদি চিকিৎসা সাফিসিয়েন্ট দিই, চিকিৎসা তো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তাকে জ্বর কমিয়ে রাখতে হবে, তাকে প্রচুর হাইড্রেটেড করতে হবে, প্রচুর পানীয় তাকে দিতে হবে, এবং তাকে শিশুটাকে বিশ্রামে রাখতে হবে, প্রচুর খাওয়া দাওয়া দিতে হবে। তার নিউট্রিশনটা, যেটা আব্দুল ভাই নিউট্রিশনের উপর খুব গুরুত্ব দিয়েছেন, নিউট্রিশন এমন একটা অবস্থা যে পুষ্টি সব ধরনের রোগ থেকেই কিন্তু বাঁচিয়ে রাখে একটা শিশুকে যদি পুষ্টি, এবং মায়ের বুকের দুধ যদি সে খায়, সে নিয়মিত যদি দুধটা খায়, ব্রেস্ট ফিডিং যেটাকে, তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে, অনেক কমিউনিকেবল ডিজিজের হাত থেকে রক্ষা পাচ্ছে। কারণ মায়ের শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি করা আছে, রেডিমেড অ্যান্টিবডি তৈরি করা আছে। সেই দুধটা যদি একটা শিশু পান করে তাহলে কিন্তু অ্যান্টিবডি তার শরীরে চলে যাচ্ছে। ওইটাও এক ধরনের ইনডাইরেক্ট ভ্যাকসিনেশন, যার জন্য যে হওয়ার পরপরই আমরা কেন হামের ভ্যাকসিন দিই না, 6 মাস আগে তো 9 মাসে দিতাম, এখন এটা 6 মাস করা হচ্ছে। তো এই 6 মাসে কিন্তু দেখা যাচ্ছে যে তার শরীরে মানে অ্যান্টিবডি তো কিছু আছে, মায়ের থেকে পেয়ে গেছে, এবং অনেক রোগের অনেক রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তার শরীরে রয়েছে। এই জন্য একটা হচ্ছে প্রতিরোধ, একটা হচ্ছে চিকিৎসা, একটা হচ্ছে যে এটা সরকার মানে কন্টিনিউয়েশন রাখতে হবে এই প্রক্রিয়াটা। আর বাংলাদেশের এই যে EPI প্রোগ্রাম বিশ্বনন্দিত একটা প্রোগ্রাম ছিল, এটা এই যে 24-এর গণ আন্দোলন বলুন, তারপরে এই সরকারের আগের সরকারের ঔদাসীন্যতার জন্য এটা কার্যক্রমটা খুবই নিস্তেজ হয়ে পড়েছিল। এখন বর্তমান সরকার এসেছে, যদি উনি চিকিৎসক নন, মন্ত্রী, তো তারপরে উনি বেশ দক্ষ, আমার বন্ধু মানুষ, তো উনি বেশ মানে ব্যাপকভাবে কাজ করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন হাসপাতালে যাচ্ছে এবং পর্যবেক্ষণ করছে, নিবিড় পর্যবেক্ষণ। এখন আমি মনে করি যে জাতীয় সংসদ সদস্যদেরও বিরাট একটা রোল প্লে আছে, যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সবসময় একটা চাপের মধ্যে রাখা, সেটা সরকার দলীয় হোক এমপি, বিরোধী দলীয় এমপি হোক, মানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটা চাপের মধ্যে রাখা, যে এই যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে যাতে সবসময় একটা ভালো পর্যায়ে থাকে। একটা উন্নত দেশে যেমন আমরা তো সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো বা ইউনাইটেড স্টেটসের মতো পর্যায়ে যেতে পারবো না, তবুও তারপরেও ভারতের চেয়ে ভালো আমরা যাকে কম্পিট করি, ভারতের চেয়ে ভালো, কারণ আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ইন্ডিয়ার চেয়ে অনেক বেটার। যদিও আমাদের দেশের মানুষ কথায় কথায় ইন্ডিয়া চলে যাচ্ছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের কিন্তু ইন্ডিয়ার চেয়ে ভালো। এই ইনফ্রাস্ট্রাকচার দিয়েই কিন্তু আমাদের যদি স্বাস্থ্য মন্ত্রণালয় যদি বা স্বাস্থ্য অধিদপ্তর যদি কাজ চালিয়ে যায় তাহলে ভালো করবে, অনেক এই কমিউনিকেবল ডিজিজের হাত থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে। প্রফেসর আব্দুল্লাহ, একটা বড় প্রাদুর্ভাব বা এই ধরনের ক্রাইসিস নিয়ন্ত্রণে আনবার পরেও অনেক সময় একটা আসল প্রশ্ন থাকে যে ভবিষ্যতে এটা যেন আবার ফিরে না আসে, এবং কয়েক মাস বা 1 বছর পরই একই ধরনের পরিস্থিতি এড়াতে এখন থেকে কী ধরনের স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এবং মানুষ কবে নাগাদ আসলে বাস্তব অগ্রগতি দেখতে পারবে বলে আপনি মনে করেন, দেখা উচিত বলে আপনি মনে করেন, এবং যেমন উন্নত ট্র্যাকিং, পূর্ণ সরবরাহ নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য একটা কার্যকর কাভারেজ? না, যদিও আমরা তো আসলে ওই একটা ডিজিজ নিয়ে আলোচনা করলাম, মিজলস নিয়ে, তাই না? শুধু একটাই তো, এটাই এখন বড় সংকট, এটা বড় সংকট, সুতরাং এটা নিয়ে তাহলে সমস্যা তো অনেক রয়ে গেছে। যেমন আজকাল অসংক্রামক রোগের প্রাদুর্ভাব, কিন্তু সংক্রামক ব্যাধি কিন্তু কমে যাচ্ছে। সংক্রামক মানে এগুলো আর কি, এই যে জীবনযাত্রার ব্যবস্থা বলেন, ভ্যাকসিনেশন বলেন, মানে সব মিলে কিন্তু এই সংক্রামক ব্যাধি কিন্তু কমে যাচ্ছে। শুধু এই অসময়ে এই মিজলসটা এসেই কিন্তু প্রবলেম হয়ে গেল, আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে অসংক্রামক ব্যাধি। যেমন ধরেন যে ডায়াবেটিস বলেন, উচ্চ রক্তচাপ বলেন, ক্যান্সার বলেন, এরকম কত বয়সের যে রোগ হয়, এগুলো কিন্তু অসংক্রামক, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। ইভেন প্রায় 60-70 ভাগ মানুষ কিন্তু যে মানুষ মারা যাচ্ছে বা ঝামেলা হচ্ছে, যেগুলো সব কিন্তু অসংক্রামক, হৃদরোগ বলেন, এরকম বিভিন্ন লিভার, কিডনি রোগ, এগুলো আর কি। তো এখন যেহেতু আমরা মিজলসটা নিয়েই এখন ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি, মিজলস যে ভ্যাকসিনেশন কার্যক্রম যে এখন শুরু হয়ে গেছে, এটার ফলাফল পেতে তো কয়েকদিন আমাদের উপেক্ষা করতে হবে।
অপেক্ষা করলে এটা নিশ্চয়ই একটা ভালো ফল আমরা পেয়ে যাব, কিন্তু মাঝপথে যেন আবার ভুলে না যায়, আবার পরে বাদ দিয়ে না যায়, কারণ মানুষ জন্মগ্রহণ করতেই থাকবে, বাচ্চাও হইতেই থাকবে। আর মিজলস ভাইরাস তো এনভায়রনমেন্টে রয়ে গেছে, জীবনে তো এটা যাবে না, ছিল, আছে, ভবিষ্যতেও কিন্তু থাকবে। সুতরাং একে প্রিভেন্ট করেই কিন্তু আমাদের চলতে হবে। সেজন্য আমরা যেন কোনো ক্রমেই এটাতে আর ঢিলে ঢালার কোনো ভাব নাই, এবং শুধু মিজলস না, অন্যান্য সংক্রামক ব্যাধির জন্য যে ভ্যাকসিন, যে কার্যক্রমটা একটু ঢিলে ঢালা হয়ে গেছিলো বা বন্ধ হয়েছিল বা আছে যাই বলি, সেই কার্যক্রম কিন্তু আবার সুন্দরভাবে চালাইতে হবে। তাহলে আমরা এই সংক্রামক ব্যাধি যেগুলো আছে বা ইনফেকশাস ডিজিজ, এগুলো কিন্তু ইজিলি প্রিভেন্টেবল, সময় মতো ভ্যাকসিনের কাজ হয়। এছাড়া অন্য জীবনযাত্রার ব্যবস্থা বলেন, লাইফস্টাইল মডিফিকেশন বলেন, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তারপর ব্যায়াম, অনেক কিছু কিন্তু জড়িত, সবগুলো হয়তো আলোচনার সুযোগ নাই। হাঁটাচলা, ব্যায়াম, এক্সারসাইজ, তারপরে এই যে আজকাল ভেজাল টেজাল কত রকমের ঝামেলা তো রয়ে গেছে, সবগুলো তো আলোচনার বিষয়বস্তু এটা না, কিন্তু এগুলো করে এগুলো কিন্তু প্রিভেন্ট করা সম্ভব আর কি, এগুলো কিন্তু আমাদের করতে হবে। তো যেহেতু ইনফেকশাস ডিজিজ নিয়ে, বিশেষ করে মিজলসের নিয়ে কথা হচ্ছে, সুতরাং মিজলসেরটাই আমরা জোর দিচ্ছি আবারও, এই কার্যক্রম যেন আবার স্থবির না হয়ে পড়ে। আরেকটা ডক্টর ইকবাল হাসান মাহমুদ কিন্তু বলছে, এটা জার্মান মিজলস, এটা সিরিয়াস না, একটাই সময় সিরিয়াস হয়, কোনো মহিলা যদি গর্ভ অবস্থায় এটা আক্রান্ত হয়, আদরে এটা হইলেও কিছু যায় আসে না, হইলে বলি যে ও যদি হয়ে আরও 10 জন ছড়ায় আরও ভালো, তার মধ্যে বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, তাতে কোনো ক্ষতি করবে না। এই মিজলসটাই কিন্তু সমস্যা, এটা ছড়াতে পারে আর কি, এবং যেটা ইজিলি প্রিভেন্টেবল। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবারও বলছি, বাপ মাদের জন্য আপনার কিন্তু খেয়াল রাখবেন, সুন্দর ভালো বাচ্চা, প্রাণোচ্ছল বাচ্চা, খেলাধুলা সব করছে, হঠাৎ করে জ্বর একেবারে কাহিল নেতায় পড়লো, আপনারা কিন্তু ঢিলেমি করেন না। মিজলস যে টার্মটা এটা আসছে, এটা কোনো একটা ইয়েতে মিজলস মানে বাচ্চা দেখলেই বোঝা যায়, মিজারি বলে, মিজার মানে কি দুর্বল কাহিল টাহিল না, মিজারি থেকে মিজলস টার্মটা কিন্তু আসছে। দেখি যদি মনে করেন এরকম মিজলস, ওই র্যাশ পর্যন্ত বসে থাকেন না। এবং আমি আবারও বলছি, যদি এরকম মনে হয় নর্মাল সর্দি কাশি, এটা কি ফ্লু, ইনফ্লুয়েঞ্জা বা কমন কোল্ড, ওই সাধারণ জ্বর, এইসব বলে কেউ যেন অবহেলা না করেন। আপনারা ওই ডাক্তারের কাছে নিয়ে যাবেন, গায়ে র্যাশ ওঠা পর্যন্ত বসে থাকবেন, র্যাশ উঠুক বা না উঠুক, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিলে, আমাদের অভিজ্ঞ যে কোনো ডাক্তার বা পেডিয়াট্রিশিয়ান বলেন, চাই স্পেশালিস্ট, ওরা মুখের মধ্যে টর্চ লাইটটা দিলেই ওই একটা স্পট দিয়ে কিন্তু ডায়াগনোস করে ফেলবে। আসলে আমাদের এই ছোট দেশ এত অসংখ্য জনসংখ্যার ভারে একদম নুজু হয়ে গেছে, এই ধরনের কমিউনিকেবল ডিজিজ চলতেই থাকবে এবং ভ্যাকসিনেশন প্রোগ্রামকে কন্টিনিউশন, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, খেয়াল রাখতে হবে। এটা থেকে যাক আবারও অত্যন্ত সুন্দর একটা আলোচনা হলো। আমরা জনগণ যেন ওইভাবে সচেতন হন, ভয় পাবেন না কেউ, জনগণ তার দায়িত্ব পালন করবে, প্রশাসন তার দায়িত্ব করবে। আমরা কিন্তু সবসময় খেয়াল রাখবো সমন্বিত পদক্ষেপ, যেটা আমি জোর দিয়ে বলি, এবং গ্রামের বা শহরের বা উপজেলা বা যেখানেই বলে, আমাদের গণ্যমান্য ব্যক্তি যারা আছে, জনপ্রতিনিধি আছে, মেম্বার, চেয়ারম্যান, আমাদের এমপি মহোদয় বলেন, বা এর সবাইকে আমরা, এবং আমাদের টিচার যারা আছে, স্কুলের টিচার, ইমাম বা অন্য ধর্মের গুরু, সবাইকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে এই ঝামেলা থেকে আমরা আমাদের দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন টেলিভিশনের পর্দায়। না দেখতে পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনি দেখতে পারেন। প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ এবং প্রফেসর রবি আবদুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল হাম নিয়ে, এবং এটা এখন আসলে আমাদের জনস্বাস্থ্যের একটা বড় সংকট বা দুর্যোগ আমরা বলতে পারি, এবং এটা আমার দুই অতিথি অনেকাংশেই, প্রায় বলতে গেলে সর্বাংশেই দায়ী করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থা দায়িত্বে যারা ছিলেন তাদেরকে, এবং এটা এক ধরনের ক্ষমার অযোগ্য অপরাধ। কিন্তু যা হয়েছে, এখন থেকে একটা সমন্বিত পদক্ষেপের কথা ওনারা বলেছেন, এবং কোনো একটা শুধুমাত্র একটা বিশেষ দিকে নজর দিলে হবে না, এর নানা দিক, কোন কোন জায়গাগুলোকে একসঙ্গে সমন্বয় করতে হবে সেটার পরামর্শ দিয়েছেন। জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র হাম নিয়েই নয়, জনস্বাস্থ্য সংক্রান্ত আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সচেতনতাটা পুরোটাই একটা দুর্বল দিক। এই জায়গাটাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।